পশ্চিমবঙ্গের বিধানসভায় হট্টগোলের ঘটনায় দুই বিধায়ক বহিষ্কার। বিজেপিকে চোরের দল বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার, তীব্র প্রতিবাদ বিরোধীদের। 2 মাসের রাজনৈতিক অস্থিরতায় অবসান থাইল্যান্ডে। পার্লামেন্টে ভোটাভুটির পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতিন চরণভিরাকুল, শীঘ্রই নেবেন শপথ। আফগানিস্তানের ধ্বংসযজ্ঞের মধ্যেই আবারও ভূমিকম্প, কেঁপে উঠল ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। মাত্রা ছিল 6.2, প্রাণহানি ছাড়ালো 2200। গাজা সিটিতে হামলা জোরদার নেতানিয়াহু বাহিনীর, একদিনে নিহত আরো 75। ইসরায়েল বিরোধী অবস্থান নেয় ফিলিস্তিনের 3টি মানবাধিকার সংগঠনের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এবং ইউক্রেন যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামলাতে জোট বাঁধছে পশ্চিমারা। কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে আগ্রহী 26 দেশ, রুশ হামলায় নিহত 2। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পশ্চিমবঙ্গের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্য ঘিরে তীব্র হট্টগোলের জেরে 2 বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মমতা কেন্দ্রের শাসক দল বিজেপিকে চোরদের দল বলে কটাক্ষ করেন। এই ঘটনার পরপরই সভায় তুলকালাম কাণ্ড বেঁধে যায়। বিজেপির 2 বিধায়ক তীব্র প্রতিবাদ জানালে তাদের বের করে দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো সুব্রত আচার্যের কাছে। বেশ কয়েক মাস ধরেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দাবি করা হচ্ছিল বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে ভারতীয়দেরই, এমনকি অনেককে বাংলাদেশে পুশব্যাকও করা হয়েছে। বৃহস্পতিবার সেই প্রতিবাদের অংশ হিসেবে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষা বিরোধী নীতির বিরুদ্ধে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী। এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপিকে চোর বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মানুষ ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে ওভারলোডেড হয়ে গেছে। আজকে পৃথিবীগত মর্যাদা থেকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর। বিজেপি এর প্রতিবাদ জানালে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্শাল ডেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বের করে দেন স্পিকার। বিধানসভা থেকে বহিষ্কার করা হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকেও। পরে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। মোদী চোর, এই মোদী চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে আগামী বছর মে জুন মাসে। ভোট ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের লড়াই আরও তীব্র হয়ে উঠবে, তা নিশ্চিতভাবেই বলা যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বিষয়টি অনভিপ্রেত হলেও এই ঘটনা কিন্তু ভারতের বিধানসভা কিংবা লোকসভায় নতুন নয়। এর আগে তৃণমূল নেত্রী, বিরোধী দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিন্তু যখন উনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন কিন্তু একই রকম ভাবে তৎকালীন স্পিকারের দিকে তিনি ফাইল ছুড়ে মেরেছিলেন, এবং একই সঙ্গে লোকসভাতে যখন তিনি সংসদ সদস্য ছিলেন তখনও কিন্তু লোকসভার কক্ষে তিনি ফাইল ছিঁড়ে ফেলেছিলেন। কিন্তু এই যে গতকালের যে বিষয়টি, সেটি নতুন মাত্রা যোগ করেছে এজন্য যে তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা লড়াইয়ের দাবিতে বা বাঙালি সত্তার দাবিতে যে আন্দোলন কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে করছিল এবং বিশেষ অধিবেশনের শেষ বক্তা হিসেবে তিনি বক্তব্য দিচ্ছিলেন, সেখানে বাংলা ভাষার শালীনতা রক্ষার ক্ষেত্রে তার ভূমিকা, যেহেতু উনি ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে একেবারে নাম দেগে চোর বলে কোট আনকোট উনি আখ্যায়িত করেছেন, সেক্ষেত্রে বাংলা ভাষার সাবলীলতা
হারিয়েছেন বলেই কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। এবার আসি এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই বিজেপি এই বিষয়টিকে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করবে। আপনি জানেন যে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এখন প্রত্যেকেই রাজনৈতিকভাবে নিজেদের পরস্পরের বিরুদ্ধে হাতিয়ার শান দিতে শুরু করেছেন। যেরকম তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা, বাঙালি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিষয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে এবং একই রকম ভাবে বিজেপিও তাদের বিরুদ্ধে পাল্টা রাজনীতি আসে। বিজেপি প্রশ্ন তুলেছে, যেহেতু আপনারা জানেন অনেকেই এই রাহুল গান্ধীর বিরুদ্ধে কিন্তু রাহুল গান্ধী সংসদ সদস্য পদ খারিজ হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীকে চোর বলে আখ্যায়িত করার কারণে। এবার আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে যেখানে প্রধানমন্ত্রীকে একটি আইন প্রণয়ন যেখানে আইন তৈরি হয়, বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চোর বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না কিনা। জানেন যে গতকালই দুজন এবং তার আগে সোমবার থেকে শুভেন্দু অধিকারী সহ আরো 3 জন, মোট 5 জন বিধায়ককে কিন্তু সাসপেন্ড করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তো এই ঘটনায় রাজনীতি আরো অনেক আমরা দেখব এবং পরবর্তীতে অবশ্যই নিশ্চয়ই বিষয়টি নিয়ে আমরা আবার আপনাদের সামনে এই বিষয়টি ব্যাখ্যা করব। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ভাষা সন্ত্রাস নিয়ে যে রাজনীতি চলছে, আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ তথ্য। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে অবশেষে 2 মাসের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটল থাইল্যান্ডে। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতিন চর্ণভিরাকুল। স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটির পর নির্বাচিত হন তিনি। অনুতিন ভুমজাইথাই পার্টির নেতা। একই সঙ্গে থাইল্যান্ডের বিশিষ্ট ধনকুবের ব্যবসায়ীও গেল মাসে বরখাস্ত হন ফিউথাই পার্টির পেতংতান সিনাওয়াত্রা। তার পরিবর্তে প্রধানমন্ত্রী হলেন চর্ণভিরাকুল। থাইল্যান্ডের পার্লামেন্টের 492 জন সক্রিয় সদস্যের মধ্যে 247 জনের ভোট পেয়ে জয়ী হন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে তিনিও তার দল প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্ব নেবেন বলে জানা গেছে। অনুতিনের জয়ী হওয়ার মধ্য দিয়ে দেশটির 2 দশকের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হতে চলেছে বলে মনে করছেন অনেকে। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে ফের 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রোববারের ধ্বংসাত্মক কম্পনের পর এটি একই অঞ্চলে তৃতীয় ধাক্কা। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 2200, আহত হয়েছেন অন্তত 3600 জন। আবারও কেঁপে উঠল আফগানিস্তান। এই সপ্তাহে তৃতীয়বারের মতো দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের শিওয়ার জেলা ও পাকিস্তান সীমান্তবর্তী বারকাশকোট এলাকায় কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে এই কম্পনের উৎপত্তি মাত্র 10 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে বহু বাড়ি ও ছোট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। রোববারের প্রথম ধাক্কা ছিল 6 মাত্রার, যা কুনার ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক ধ্বংস চালায়। হতাহত হয়েছেন কয়েক হাজার মানুষ। মঙ্গলবার দ্বিতীয় ভূমিকম্পটি 5.5 মাত্রার ছিল, যা পাহাড় ধসে গ্রামীণ এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হয়। পরপর এই 3টি ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। স্কুল, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেঁচে থাকা মানুষগুলো গৃহহীন হয়ে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। নিরাপদ আশ্রয় ও খাদ্যের অভাবে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থা জানিয়েছে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। তারা তৎপরতার সঙ্গে উদ্ধার ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে, কারণ এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজা সিটির 40% নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 75 জন। খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান 14 জন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহযোগিতার অভিযোগে 3টি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনগুলো। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে। ত্রাণ নিতে গিয়েও প্রাণ হারান বহু ফিলিস্তিনি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এরই মধ্যে শহরটিকে অভিহিত করেছে আতঙ্কের নগরী হিসেবে। একই দিন ইসরায়েলি সেনারা জানায় গাজা সিটির প্রায় 40% দখল নিয়েছে তারা। পাশাপাশি এ অভিযান আরও তীব্র ও প্রসারিত হবে বলে জানানো হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ভুল পদক্ষেপ। এমন সিদ্ধান্ত যুদ্ধবিরতি আরও কঠিন করে তুলবে এবং নতুন সহিংসতার ঝুঁকি বাড়াবে। আমরা সব দেশকে আগেই বলেছি এই স্বীকৃতির বিষয়টা একেবারেই ভুল। যদি এটা করা হয় তাহলে বড় সমস্যা হবে। এতে যুদ্ধবিরতি আরো কঠিন হয়ে যাবে, আর যে হামলা হচ্ছে তা চলমান থাকতে পারে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহযোগিতার অভিযোগে 3টি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায়, আল হক, প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, এই সংস্থাগুলো আইসিসির মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনে সক্রিয় ভূমিকা রাখছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ফিলিস্তিনি সংগঠনগুলো বলছে, মানবাধিকার রক্ষা এবং যুদ্ধাপরাধ নথিভুক্ত করা তাদের সাংবিধানিক দায়িত্ব। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সাম্প্রতিক যুদ্ধ অভিজ্ঞতা ইরানের সেনাবাহিনীর সক্ষমতাকে আরও উন্নত করেছে বলে দাবি করেছেন মেজর জেনারেল আলী আবদুল্লাহি। বলেন, টানা 12 দিনের যুদ্ধে ইরানের বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা অভিযান শত্রুদের নির্ধারিত লক্ষ্যভেদ ব্যর্থ করতে সহায়তা করেছে। এরই মধ্যে ইরান ও কাতারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শেখ তামিমের কাছে মৌখিক বার্তা পাঠিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আগ্রাসন চলে দেশটির সামরিক ঘাঁটি, পারমাণবিক আর জ্বালানি স্থাপনায়, এমনকি আবাসিক এলাকাগুলোতেও। টানা 12 দিন ধরে চলা অপারেশন রাইজিং লায়নে প্রাণ হারান শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক। যুদ্ধ চলাকালে ইরানের বিমান বাহিনী দফায় দফায় আকাশ প্রতিরক্ষা অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ বাহেদি। তার দাবি, শত্রুপক্ষের একাধিক ড্রোন ধ্বংসের পাশাপাশি যুদ্ধবিমান প্রতিহত করা হয়েছে। শত্রুদের নির্ধারিত লক্ষ্যভেদও ব্যর্থ করা হয়। এরই মধ্যে ইরানের কাতেমুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি জানান, সাম্প্রতিক যুদ্ধ সেনাদের আরও প্রস্তুত করেছে। তার দাবি, জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিসন্ধিকে ভেস্তে দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্সের এক পোস্টে তিনি লেখেন, ইরানের সশস্ত্র বাহিনী সবসময় সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও ইসলামিক বিপ্লবের অর্জন রক্ষায় প্রস্তুত। এদিকে ইরান ও কাতারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাতারের আমির শেখ তামিমের কাছে বার্তা পাঠান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ বিষয়ে কাতার নিউজ এজেন্সি জানায়, বৃহস্পতিবার সকালে লুসাইল প্রাসাদে আমিরের কাছে বার্তাটি পৌঁছে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধের পরবর্তী পরিস্থিতি সামলাতে পশ্চিমা দেশগুলো জোট বাঁধছে। দেশটির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে আগ্রহ দেখিয়েছে 26 দেশ। একই সঙ্গে চলমান যুদ্ধে নতুন করে রুশ হামলায় নিহত হয়েছে 2 জন। যুদ্ধবিরতির পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমা দেশগুলো। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, অন্তত 26টি দেশ যুদ্ধ শেষে ইউক্রেনের সেনা মোতায়েনে সম্মত হয়েছে। ম্যাক্রো বলেন, ইউক্রেনের সেনাবাহিনী পুনর্গঠন ও শক্তিশালী করতেও প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো। জেলেনস্কির সঙ্গে এই বৈঠকে যোগ দিয়েছিলেন 35টি দেশের শীর্ষ নেতা। ইউরোপীয় শক্তিধর দেশগুলোর পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের নেতারাও ছিলেন আলোচনায়। বৈঠক শেষে জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার জ্বালানি তেল না কিনতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে চীনের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোরও পরামর্শ দেন। এদিকে বৃহস্পতিবার উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরের কাছে ড্যানিশ শরণার্থী সংস্থার একটি মানবিক মাইন অপসারণ অভিযানে রুশ সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে কয়েকজনের হতাহতের খবর পাওয়া যায়। সবাই ইউক্রেনের নাগরিক ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। হামলার পর ড্যানিশ রিফিউজি কাউন্সিলের লোগোযুক্ত একটি গাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে স্থানীয় গণমাধ্যমে। রুশ সেনারা দাবি করেছে সেখানে একটি ড্রোন লঞ্চ সাইটকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একই দিনে ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত ভিডিওতে তীব্র সংঘর্ষের চিত্র দেখা যায়। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে শান্তি আলোচনার পরিবর্তে আরও সহিংসতার দিকে এগোচ্ছে ইউক্রেন সংকট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভারতে বাংলাদেশি ভ্রমণকারী বাড়লেও ক্রেতা কম কলকাতার নিউ মার্কেট এলাকায়। ব্যবসায় ব্যাপক ধস, ক্ষতিপূরণ সম্ভব নয় দাবি ব্যবসায়ীদের। যুক্তরাষ্ট্রের রাজধানীতে সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে
ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলার আর্জিতে বলা হয় এই মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। সেনা মোতায়েন বন্ধে আদেশ জারির জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভিতরে সামরিক বাহিনীর কার্যক্রম সম্প্রসারিত করেছেন। গেল মাসে ট্রাম্প ন্যাশনাল গার্ড সৈন্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করেন। প্রেসিডেন্টের দাবি এর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। রাজধানীর মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকেও সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন নজিরবিহীন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র জুড়ে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। এবার খোদ ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ রাজধানীতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব। মামলায় বলা হয় এই মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। আদালতের কাছে এই মোতায়েন বন্ধে আদেশ জারিরও আবেদন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অ্যাটর্নি জেনারেল বলেন, আমেরিকান ভূমিতে মার্কিন নাগরিকদের উপর সশস্ত্র সেনারা পুলিশি দায়িত্ব পালন করবে এটি কখনোই হওয়া উচিত নয়। এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার বিপজ্জনক সম্প্রসারণ, যা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। মামলার আর্জিতে ব্রায়ান শোয়ালব বলেন, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার উপর জোরপূর্বক সামরিক দখল স্থানীয় স্বায়ত্তশাসন এবং মৌলিক স্বাধীনতাকে লঙ্ঘন করবে। গেল 11 আগস্ট অপরাধ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় 2500 সৈন্য মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প। এসব সৈন্যদের মধ্যে অর্ধেকেরও বেশি সৈন্য রিপাবলিকান সমর্থিত 6টি অঙ্গরাজ্য থেকে আনা হয়েছে, যাদের অস্ত্র বহন করার নির্দেশ ও গ্রেফতারের ক্ষমতা দিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বেড়েছে ভারতে বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা, তবে এই বৃদ্ধিও স্বাভাবিক প্রবাহের তুলনায় প্রায় 80% কম। কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি ভ্রমণকারীদের সংখ্যা কিছুটা বাড়লেও তাদের অনুপস্থিতিতে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মাত্র কয়েক মাস আগেও কলকাতার মার্কো স্ট্রিট ছিল নিস্তব্ধ। বাংলাদেশি পর্যটকদের একেবারেই দেখা মেলেনি সেখানে। তবে গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি কিছুটা পাল্টেছে। ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি ভ্রমণকারীর আনাগোনা। কলকাতায় যাওয়া বাংলাদেশিরা জানান, বর্তমানে মেডিকেল ভিসা তুলনামূলকভাবে সহজে পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে দ্রুতই মিলছে এই ভিসা। রোগীর সঙ্গে আগে যেখানে মাত্র একজন অ্যাটেন্ডেন্ট ভিসা পেতেন, এখন দেয়া হচ্ছে দুজনকে। যদিও ভিসা প্রক্রিয়া আরো সহজ ও স্বাভাবিক করার দাবিও অনেকের। আগে যেভাবে অনেক যাচাই বাছাই চলতো, এখনো যাচাই বাছাই চলছে। অ্যাকচুয়াল যারা চিকিৎসা নিতে আসতে চাচ্ছে তাদেরকে ভিসা দিচ্ছে। আমি অ্যাপ্লাই করছি পরে আমার এইজ দিয়ে তখন 65 ছিল, দিয়ে দিচ্ছি। বন্ধন চালু থাকলে আমার জন্য সুবিধা হতো, আমার খুলনা থেকে একদম আমি ডাইরেক্ট আসতে পারতাম। 2023 সালে ভারতের ইতিহাসে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেন। পদ্মা সেতুর সুফলে কলকাতার ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছিলেন, করেছিলেন নতুন বিনিয়োগও। কিন্তু গেল বছর 5 আগস্টের পর থেকে অনেক কিছুই বদলে যায়। 13 আগস্ট থেকে ঢাকার ভারতীয় হাইকমিশন সাধারণ পর্যটন ভিসা প্রদান বন্ধ রেখেছে। ভিসা না পাওয়ায় বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের যাতায়াত। কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েন ভারতীয় ব্যবসায়ীরা। করোনার সময়ও এত খারাপ যায়নি। করোনার সময়ও পেশেন্ট যারা এসছে তারা ট্রিটমেন্ট গুলো যে সেবা পেয়েছে, তখনও আমরা বসে দেখেছি, তখনও এত ক্রাইসিস হয়নি। এরকম ক্রাইসিস আমরা দেখিনি। ভিসা দেখছি মনে হয় আগামী 2-4-10 দিনের মধ্যে আরো ডেভেলপমেন্ট হবে। এখনো পর্যন্ত কলকাতার নিউ মার্কেট এলাকার বাংলাদেশি হোটেল পাড়া ও পর্যটক নির্ভর ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা তাদের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মেডিকেল ভিসা কিছুটা শিথিলতা করার ফলে কিছু সংখ্যক বাংলাদেশি পর্যটক আসতে শুরু করেছেন। কিন্তু গত 1 বছরে তাদের যে ক্ষতি হয়েছে তা পোষাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার সরকারের উপর চাপ বৃদ্ধি করতে এবার পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সরকারের সঙ্গে আন্দোলনকারীদের প্রস্তাবিত বৈঠক আয়োজনের অগ্রগতি না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। গেল এক সপ্তাহ ধরে জাকার্তা ও দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার কর্মীদের নেতৃত্বে বিক্ষোভ চলছে। পুলিশের সহিংসতা ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনকে কেন্দ্র করে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। পুলিশের গাড়ি চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা আন্দোলনকে আরও তীব্র করে তুলেছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী চলমান বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত 10 জন, আহত হয়েছেন 1000-এরও বেশি। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল, বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত, পাকিস্তানে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। হারিকেন লরেনার প্রভাবে লন্ডভন্ড মেক্সিকোর লস কাবো। ইকুয়েডরে মাদক চক্র মোকাবেলায় $2 কোটি সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনাও খোলা রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার ইকুয়েডর সফরকালে রুবিও জানান, এই সহায়তার মধ্যে ড্রোন সহ নিরাপত্তা সরঞ্জাম থাকবে, যা মাদক গ্যাং দমনে ব্যবহার করা হবে। এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে স্থানীয় দুটি কুখ্যাত গ্যাংকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তিতে সীমিত সংখ্যক অভিবাসী গ্রহণে সম্মত হয়েছে ইকুয়েডর। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল, ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। এমন পরিস্থিতিতে বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এতে বিপাকে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চেনাব নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। সেখানে আগে থেকে অতিবৃষ্টিতে ডুবে আছে বাড়িঘর ও কৃষি জমি। তাই এমন পরিস্থিতিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন অনেকে। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভারতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে বেশ বিপাকে পড়েছেন দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দারা। ঘরবাড়ি ছাড়াও ডুবেছে সড়ক মহাসড়ক। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। রাজধানী নয়াদিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকা তলিয়েছে হাঁটু পানির নিচে। এমনকি ঐতিহাসিক তাজমহলের পাশ দিয়েও বইছে বন্যার পানি। চলমান পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে আখ্যা দিয়েছে স্থানীয় প্রশাসন। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনার পাশাপাশি জারি করা হয়েছে সতর্কতা। এমন অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে থেকেই অতিবৃষ্টিতে তলিয়ে আছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। দেশটির পাঞ্জাব প্রদেশের চেনাব নদীর তীরবর্তী মুলতান ও আশপাশের এলাকাতে ডুবে আছে বাড়িঘর ও কৃষিজমি। বিপাকে পড়েছেন হাজারো মানুষ। তাই ভারত থেকে বাঁধ ছেড়ে দেওয়ার পরিস্থিতিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন অনেকেই। নাদিম মারজান, সময় সংবাদ। হারিকেন লরেনার প্রভাবে লন্ডভন্ড মেক্সিকোর লস কাবোস শহর। অতি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, আটকে পড়েছে যানবাহন। লরেনা সরাসরি আঘাত না করলেও এর প্রভাবে লস কাবোসে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। কাদার স্রোতে আটকে পড়ে বহু যানবাহন, ঝুঁকি নিয়ে চলাচল করে স্থানীয়রা। ঝড়টি দুর্বল হয়ে বর্তমানে উত্তর দিকে অগ্রসর হচ্ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার কম জনবসতি এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলেও জানায় তারা। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। জাপানের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় পেইপা। এর প্রভাবে দক্ষিণ কিউশুতে শুরু হয়েছে প্রবল বর্ষণ। প্রতি ঘন্টায় 50 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। নিম্নাঞ্চলে ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। ঝড়টি পূর্ব জাপানের দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর দিয়ে উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবাহিত হওয়ায় বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। কানাডায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 8 জন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানিটোবা প্রদেশে হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তিও নিহত হন। আহতদের আকাশপথে ও অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে জনসাধারণের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানায় স্থানীয় পুলিশ। আন্তর্জাতিক সময়। ফ্যাশন জগতে এক যুগান্তকারী নক্ষত্রের বিদায়। ইতালির কিংবদন্তি ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন। 91 বছর বয়সী এই ডিজাইনার শুধু স্টাইলের প্রতীকই ছিলেন না, তিনি ছিলেন ব্যবসায়িক কুশলতার উদাহরণ। তার অনন্য সৃষ্টি এবং মার্জিত ধারা বিশেষ সমাদৃত। শনি ও রোববার তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ।
তিনি ছিলেন ইতালির স্টাইলের প্রতীক। ডিজাইনার হিসেবে প্রতিভা আর ব্যবসায়ী হিসেবে বুদ্ধিমত্তার সংমিশ্রণ ঘটিয়েছিলেন তিনি। তার সৃষ্টিশীলতা শুধু পোশাকে নয়, ফ্যাশনের প্রতিটা দিককে স্পর্শ করেছে। বৃহস্পতিবার ইতালির কিংবদন্তি ডিজাইনার জর্জিও আরমানির মৃত্যুর খবর নিশ্চিত করে তারই গড়া প্রতিষ্ঠান আরমানি। ফ্যাশনের এই কিংবদন্তি কেবল একটি ব্র্যান্ডই নয়, এক যুগের স্টাইলের আইকন ছিলেন। পেশাগত জীবনে বিজ্ঞাপন থেকে শুরু করে মডেলদের চুলের সাজ, ব্যবসার প্রতিটা দিক নিজে তত্ত্বাবধান করতেন তিনি। কখনো মডেলদের স্টাইলিংয়ে, কখনো শোয়ের পর্দায় নিজের ছাপ রেখে গেছেন। কিছুদিন ধরে অসুস্থ থাকায় গত জুনে মিলানের ফ্যাশন সপ্তাহে তার দলের শোতে উপস্থিত হতে পারেননি তিনি। তার সৃষ্টিশীলতা, মার্জিত ডিজাইন এবং অনন্য স্টাইল কোটি মানুষের হৃদয়ে আছে। জর্জিও আরমানি চলে গেলেও তার ফ্যাশনের রাজত্ব থাকবে চিরকাল অম্লান। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পশ্চিমবঙ্গের বিধানসভায় হট্টগোলের ঘটনায় 2 বিধায়ক বহিষ্কার। বিজেপিকে চোরের দল বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার, তীব্র প্রতিবাদ বিরোধীদের। 2 মাসের রাজনৈতিক অস্থিরতার অবসান থাইল্যান্ডে। পার্লামেন্টে ভোটাভুটির পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতেন চরণভিরাকুল। শীঘ্রই নেবেন শপথ। এবং আফগানিস্তানের ধ্বংসযজ্ঞের মধ্যেই আবারও ভূমিকম্প, কেঁপে উঠল ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। মাত্রা ছিল 6.2, প্রাণহানি ছাড়ালো 2200। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।